অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এত রাত্রে কে আবার? অনিরুদ্ধ? হ্যাঁ, হ্যালো। সাগর, সাগর শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল, কি হয়েছে? তুই ঠিক আছিস? আমি ঠিক নেই। ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমাকে মনে হচ্ছে এবার শেষ করে ফেলবে। তুই এক্ষুনি চলে আয়, আমাকে বাঁচা ভাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ তোমাদের শোনাতে এলাম একটি ভয়ঙ্কর গল্প। গল্পের নাম হিংসা। গল্পটি লিখেছেন স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়। গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন। গল্পের শেষে রয়েছে একটি অভাবনীয় টুইস্ট। তাহলে আর দেরি না করে চলো শুরু করি গল্প পড়া। অনিরুদ্ধ সাগরের ছেলেবেলার বন্ধু। একই পাড়ায় আগে দুজনে বসবাস করত। সম্প্রতি অনিরুদ্ধ একটা ফ্ল্যাট কিনে সেখানে শিফট করেছে মাস দুয়েক হলো। সেখানে শিফট করার পর থেকেই শুরু হয়েছে গোলমাল। ফ্ল্যাটটা কিন্তু নতুন, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটে অ্যালার্জি ছিল অনিরুদ্ধর। তাই অনেক ঘুরে খুঁজে পেতে একটা বড় বিল্ডিংয়ে একেবারে নতুন একটা ফ্ল্যাটের সন্ধান পেয়েছিল। সাগরকেও সঙ্গে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য। সাগরকে না জানিয়েও কোনোদিন কোনো বড় সিদ্ধান্ত নেয়নি। এমনকি কলেজে পড়তেও যখন সহপাঠী প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তার আগেও ও সাগরকে সবটা জানিয়েছিল। সাগরও প্রিয়াঙ্কাকে পছন্দ করত, কিন্তু কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারেনি। তাই প্রিয় বন্ধুর প্রস্তাবের কথা শুনে এক মুহূর্তের জন্য হলেও সাগরের হৃৎপিণ্ডটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল ওর এই দুর্বলতা তো অনিরুদ্ধ এবং প্রিয়াঙ্কা দুজনের কাছেই অজ্ঞাত। তাহলে অনিরুদ্ধর এই প্রস্তাবে ওর তো বাধা দেওয়া উচিত নয়। সর্বোপরি প্রিয়াঙ্কার মনের অনুভূতি নিয়ে যখন ওর মনে কোনো স্পষ্ট ধারণা নেই। প্রিয়াঙ্কা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের মেয়ে। ও মনে মনে কাউকে পছন্দ করলেও মুখ ফুটে কোনোদিনও তা উচ্চারণও করবে না। অনিরুদ্ধর প্রস্তাবে ও প্রথমে না বললেও কিছুদিন পর ওর ডাকে প্রিয়াঙ্কা সাড়া দেয়। সাগরের চোখের সামনেই ওদের দুজনের সম্পর্ক ধীরে ধীরে পরিণতির পথে চলছিল। 7 বছর আগে হঠাৎই অকস্মাৎ একদিন এইরকমই প্রবল ঝড়ঝলের গভীর রাতে মোবাইলটা তারস্বরে বেজে উঠেছিল সাগরের। ফোন তুলতেই শুনেছিল অনিরুদ্ধর উত্তেজিত কণ্ঠস্বর। হ্যালো হ্যালো সাগর, সাগর বলছিস? হ্যালো, হ্যাঁ বলছি। কি হয়েছে? এত উত্তেজিত কেন শোনাচ্ছে তোকে? শোন না, প্রিয়াঙ্কাকে কারা যেন বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। প্রিয়াঙ্কা একটু আগে আমায় ফোন করেছিল। কাঁদতে কাঁদতে বলছিল ও অনুভব করছে ওর ঘরে কেউ ঢুকেছে, কিন্তু ও তাকে দেখতে পাচ্ছে না। সে যেন ওকে নিয়ে যেতে এসেছে। আমি বারবার প্রিয়াঙ্কাকে বলছিলাম আলো জ্বালাতে, বাবাকে ডাকতে, কিন্তু প্রিয়াঙ্কা তার উত্তরে শুধু কাঁদছিল আর বলছিল ও খুব বড় ভুল করে ফেলেছে। এবার ওর আর নিস্তার নেই। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না ওর আচরণে। কান্না শুনতে শুনতে আচমকা ওর চিৎকার, আর ঠিক তারপরেই ফোনটা কেটে গেল। আমি তারপর ওকে বারবার ফোন করলেও সেটা সুইচ অফ ছিল।
আর ঠিক তারপরেই ওর বাবার ফোন ঢোকে আমার মোবাইলে। উনি ভীষণ উত্তেজিতভাবে বললেন, প্রিয়াঙ্কাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি যেন এক্ষুনি চলে আসি। সেই ফোনটা পেয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছে। সাগর, তুই তুই প্লিজ একবার আমার বাড়িতে চলে আয়, প্লিজ। আমাকে আমাকে এক্ষুনি প্রিয়াঙ্কার বাড়িতে যেতে হবে, মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। প্লিজ প্লিজ চলে আয়। অনিরুদ্ধর ফোন রেখে আর দেরি করেনি সাগর। তড়িঘড়ি বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় প্রায় দৌড়ে দৌড়ে অনিরুদ্ধর বাড়িতে গিয়ে পৌঁছেছিল। অনিরুদ্ধর ঘরে ঢুকেই কিছু দেখতে পেয়ে সাগর চমকে গিয়েছিল, কিন্তু ওর মানসিক অবস্থার কারণে অনিরুদ্ধকে সেসব জিজ্ঞেস করার সাহস দেখায়নি। গাড়িটা বার কর জলদি। খেপেছিস? আমার মাথার একেই ঠিক নেই এখন, আমি গাড়ি চালাতে পারবো না। আচ্ছা আচ্ছা, তোকে চালাতে হবে না, চাবিটা দে। এই নে। আচ্ছা, পাড়া থেকে 2-1জনকে কি ডেকে নেব? হ্যাঁ, বাপি আর সুবলকেও ডেকে নে, বিপদের সময় লোক বেশি হলে কাজে লাগবে। দাঁড়া, ওদের একটা ফোন করি। অনিরুদ্ধর ফোন পেয়েই সবাই চলে এলো আগামী 5 মিনিটের মধ্যেই। সেই বৃষ্টির রাতেও দ্রুত বেগে গাড়ি চালিয়ে প্রিয়াঙ্কার বাড়ি পৌঁছেছিল ওরা। প্রিয়াঙ্কার বাড়ি তখন পুলিশে পুলিশে ছয়লা। ওর বাবা দেরি না করে পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এসে ওর ঘর এবং সমগ্র বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও প্রিয়াঙ্কার কোনো হদিশ পায়নি। কেউ যদি ঘরের মধ্যে এসেও থাকে, সে কিভাবে ঢুকেছিল এবং কিভাবে প্রিয়াঙ্কাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, সবটাই কেমন যেন ধাঁধার মতন মনে হয়েছিল পুলিশের কাছে। জলদি চল, জলদি চল। কি যে হলো মেয়েটার! উফ, তুই একটু চুপ কর তো, আগে ভেতরে গিয়ে দেখি। দাঁড়ান, আপনারা? আমরা ওর বন্ধু। কি হয়েছে অফিসার? তার আগে বলুন, আপনারা এখানে কিভাবে পৌঁছালেন? আমি ফোনে প্রিয়াঙ্কার সাথে কথাই বলছিলাম, তখনই... এই দাঁড়ান দাঁড়ান, শুরু থেকে বলুন তো কি হয়েছিল। পুলিশ বেশ অনেকক্ষণ ধরে জেরা করে ওদের দুজনকে, বিশেষ করে অনিরুদ্ধকে, কারণ অন্তর্ধানের আগে প্রিয়াঙ্কার শেষ কথা অনিরুদ্ধর সাথেই হয়েছিল। অনিরুদ্ধ ভীষণভাবে ভেঙে পড়েছিল। সাগরকেও ফোনে যা যা বলেছিল সেই একই বক্তব্য পুলিশের কাছেও পুনরাবৃত্তি করেছিল, কিন্তু পুলিশের কাজ সবকিছুই সন্দেহের চোখে দেখা। তাই অনিরুদ্ধর কথা ওরা পুরোপুরি বিশ্বাস করেনি। সন্দেহের তালিকায় ওকে একেবারে প্রথম স্থানে রেখেছিল। সেই রাতে গোটা এলাকায় প্রতিটা বাড়িতে প্রিয়াঙ্কার খোঁজ করা হলেও কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। প্রিয়াঙ্কার বাবা একজন বড় প্রমোটার ছিলেন। তার মেয়ের এরকম রহস্যজনক অন্তর্ধানে গোটা কলকাতা পুলিশ নড়েচড়ে বসলেও এই রহস্যভেদ শেষ অবধি করা যায়নি। প্রিয়াঙ্কার কোনো খোঁজ পাওয়া যায়নি, কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি। অদ্ভুতভাবে যেন নিজের ঘর থেকে সেদিন রাতে উধাও হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কা। সেই ঘটনার পর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল অনিরুদ্ধ। ওকে সান্ত্বনা দিলেও ভিতরে ভিতরে চুরমার হয়ে গিয়েছিল সাগরও। কারণ একটাই, প্রিয়াঙ্কার সাথে ওর প্রিয় বন্ধুর সম্পর্ক থাকলেও ও মনে মনে তখনও প্রিয়াঙ্কাকে ভালোবাসত। তাই এরূপ পরিস্থিতিতে প্রিয়াঙ্কার উধাও হওয়ার ঘটনায় ভীষণভাবে আহত হয়েছিল সাগর। ও মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল একদিন না একদিন যেভাবে হোক ও প্রিয়াঙ্কাকে ঠিক খুঁজে বের করবেই। সেই দিন থেকে এত বছর কেটে গিয়েছে। প্রিয়াঙ্কার কেস অমীমাংসিত অবস্থায় পুলিশ ক্লোজ করে দিয়েছিল। সেই ঘটনার পর অনিরুদ্ধ কেমন যেন পাল্টে গিয়েছিল। বাড়ির বাইরে খুব একটা বেরোতো না, সাগরের সাথেও সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ একদিন সাগর খবর পেল অনিরুদ্ধ চাকরি নিয়ে বাইরে কোথাও চলে গিয়েছে। জীবনে ওই একবারই অনিরুদ্ধর ব্যবহার ভীষণ অপরিচিত লেগেছিল সাগরের কাছে। বেশ কিছু বছর পর হঠাৎই একদিন সকালবেলা
কেমন আছিস সাগর? আরে অনিরুদ্ধ, তুই কোথায় ছিলি তুই এতদিন? কোনো কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেছিলিস তুই? খুব মিস করেছি ভাই তোকে। কেমন আছিস তুই? সব বলছি, ভেতরে আসতে বলবি না? এই দেখ, আমিও না। আরে আয় আয়, ভেতরে আয়, বস। প্রিয়াঙ্কাকে হারানোর পর ভীষণ ভেঙে পড়েছিলাম। এখানে থাকলে হয়তো মাথাটা খারাপ হয়ে যেত, তাই কাউকে কিছু না বলেই চাকরি নিয়ে বাইরে চলে গিয়েছিলাম। আজ এতকাল বাদে বদলি নিয়ে আবার কলকাতায় ফিরে আসলাম। আরে বেশ করেছিস। এই তোর সে বাপিকে মনে আছে? সেদিন কি দেখলাম। এতদিন বাদে অনিরুদ্ধকে দেখে সাগরের মনে অনেক পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আনন্দে উদ্বেল হয়ে খুব উৎসাহের সাথে সেসব বলা শুরু করলেও অনিরুদ্ধর মধ্যে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না, বরং ওর মধ্যে অনেক পরিবর্তন চোখে পড়েছিল সাগরের। কথায় কথায় অনিরুদ্ধ বলেছিল, শোন না, বলছিলাম কলকাতায় একটা ফ্ল্যাট নেব ভাবছি। পুরনো ফ্ল্যাট খুঁজছিস? না না, নতুন নেব, কিন্তু কোনো ফ্ল্যাটই পছন্দ হচ্ছে না আমার। শোন, তুই এত উতলা হোস না। কলকাতায় প্রচুর নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, আর আমার ভালোই জানাশোনা আছে। ও ঠিক, আমি একটা ভালো ফ্ল্যাট তোর জন্য খুঁজে বের করে দেব, ঠিক আছে? এর কিছুদিন পর আচমকা একদিন সকালবেলা, হ্যালো, কোথায় আছিস? আরে একটা বড় বিল্ডিং এর একেবারে নতুন একটা ফ্ল্যাটের সন্ধান পেয়েছি, আর সেটা আজ দেখতে যাব। তুইও চল আমার সাথে। হ্যাঁ চল, কখন যাবি বল? অনিরুদ্ধর অনুরোধ কোনোদিনই সাগর ফেলতে পারেনি, সেদিনও পারল না। অফিস থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে গিয়েছিল বিল্ডিংয়ের ঠিকানায়। ফ্ল্যাটটা দেখে কেন জানি না সাগরের ঠিক পছন্দ হয়নি। এমনিতে ফ্ল্যাটটা দুর্দান্ত, 3টে বড় ঘর, বড় মানে যথেষ্ট বড়। অনেক উঁচুতে হওয়ায় বারান্দা থেকে গোটা কলকাতা শহরটার একটা ছবি খুব সুন্দরভাবে চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। এই বিল্ডিংয়ের সবচেয়ে ভালো ফ্ল্যাট এটাই, যে ফ্ল্যাটটা ঘুরে দেখাচ্ছিল সেই ম্যানেজার। আসলে কি বলুন তো স্যার, এই বিল্ডিংয়ের যে আসল প্রমোটার, এই কিছুদিন আগে এই ফ্ল্যাটের মধ্যে হৃদরোগে মারা গিয়েছিলেন। উনি ঠিক করেছিলেন এই ফ্ল্যাটটা কাউকে বিক্রি করবেন না, কিন্তু উনি মারা যাওয়ার পর এই কোম্পানির আর কোনো প্রধান ডিরেক্টর ছিল না, তো তাই এই ম্যানেজমেন্ট কমিটি স্থির করেছে এই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে বিল্ডিং ছেড়ে পুরোপুরি চলে যাবে। এত সুন্দর ফ্ল্যাট, অথচ উনি মারা যাবার আগে বিক্রি করতে চাননি কেন? আরে এই ফ্ল্যাটটা মালিকের খুব প্রিয় ছিল, তাই উনি ভেবেছিলেন এই ফ্ল্যাটটা নিজের নামে রেখে দেবেন। কিন্তু ওনার মৃত্যুর পর ওনার বংশের আর কারোর হদিশই পাওয়া যায়নি। এত বড় ফ্ল্যাট তো আর রেখে দেওয়া যায় না, তাই ম্যানেজমেন্ট ঠিক করে এখন এই ফ্ল্যাট অনেকেই নিতে চাইছে, কিন্তু এত বড় ফ্ল্যাটের দামটাও স্বভাবতই অনেকটা বেশি, তাই বোঝেনি তো। পয়সা কড়ি নিয়ে সেরকমভাবে কোনো অসুবিধে ছিল না অনিরুদ্ধর। ওর বাবা মা ওর জন্য প্রচুর সম্পত্তি রেখে অনেক ছোটবেলাতেই পরলোক গমন করেছিলেন, তাই সাগর এই কথাটা শুনে চুপ করে গিয়েছিল। গোটা ফ্ল্যাটে কেমন একটা অস্বাভাবিক থমথমে পরিবেশ বিরাজ করছিল, আর তার সাথে বারবার সাগরের মনে হচ্ছিল কেউ যেন ওদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। ম্যানেজার যখন ফ্ল্যাটটা দেখাচ্ছিল তখন বারংবার ফ্ল্যাটের বাইরে গিয়ে দাঁড়াচ্ছিল সাগর। ভেতরে পরিবেশটা কেমন গুমোট। ফ্ল্যাট দেখে খুশি মনে বেরিয়ে এসে অনিরুদ্ধ বলেছিল, চমৎকার ফ্ল্যাট ভাই, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, এটাই বুক করে দেবো, কি বলিস? ভেবেচিন্তে দেখিস ভাই, এত সুন্দর ফ্ল্যাট প্রমোটারের প্রিয় ছিল, কেউ কিনতে পারেনি। যদি কোনো কারণ... আরে দেখ, কে কিনবে এত বড় ফ্ল্যাট? এত টাকা কি যে কেউ খরচ করতে পারে নাকি? এই ফ্ল্যাটটা আমার জন্যই অপেক্ষা করছিল, বুঝলি? সবই নিয়তির পরিহাস। অনিরুদ্ধর কথাটা শুনে খানিকক্ষণ চুপ করেছিল সাগর। ওর মনে হচ্ছিল
কিছু রহস্য আছে এই ফ্ল্যাটটার। এটা না কিনলেই হয়তো ঠিক করবে অনিরুদ্ধ। কিন্তু কে শোনে কার কথা? কিছুদিনের মধ্যেই ও জানতে পারল ফ্ল্যাটের অগ্রিম দিয়ে বুকিং করে নিয়েছে সে। বাকি টাকাটার ব্যবস্থাও হয়ে গিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই নতুন ফ্ল্যাটে উঠে যাবে ও। খবরটা পেয়ে সেদিন রাতে ঠিক মতন ঘুম হয়নি সাগরের। এরপর 1 মাস অনিরুদ্ধর সাথে আর সেভাবে যোগাযোগ হয়নি ওর। টাকার ব্যবস্থা যখন হয়েই গিয়েছে আর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তখন বারণ করাটা আর শোভনীয় দেখায় না। এই মনে করে সাগর নিজের ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেছিল। ও একটা সাংবাদিকতার অফিসে চাকরি করে। খুব বেশি মাইনে না পেলেও মোটামুটি একার জন্য ভালোভাবেই চলে যায়। বিয়ের জন্য বাড়ি থেকে অনেকবার বললেও সাগর রাজি হয়নি। মনে মনে ঠিক করেছিল প্রিয়াঙ্কাকে খুঁজে বার করে তবেই ও বিয়ের পিঁড়িতে বসবে। এক মাস পর গৃহপ্রবেশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেকদিন পর অনিরুদ্ধকে খুব খুশি বলে মনে হচ্ছিল সাগরের। আরে আয় আয়, কেমন সাজিয়েছি বল। পূজার্চনা না করে ওই দিন বেশ বড় করে গেট টুগেদারের আয়োজন করেছিল অনিরুদ্ধ। নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন আর আতিথেয়তা সেরে সে সাগরকে বলল, শোন না, এই বিল্ডিংয়ের অনেকেই আসতে পারেনি বুঝলি। বলছি ওদের জন্য একটু খাবার প্যাক করে দিয়ে আসি, চ যাবি? সাগর না করেনি। অনিরুদ্ধর সাথে গিয়ে সব ফ্ল্যাটে ফ্ল্যাটে আলাপ করার সময় সবার চোখে মুখে ফ্ল্যাটের নম্বর শুনে একটু আবছা আতঙ্কের ছাপ দেখতে পেয়েছিল সাগর। একজন বয়স্ক প্রতিবেশী তো অনিরুদ্ধকে বলেই ফেলেছিলেন, সব ফ্ল্যাট ছেড়ে ওই ফ্ল্যাটটাই কিনলে কেন বাবা? কেন মেসোমশাই, ওই ফ্ল্যাটে কি কিছু সমস্যা আছে নাকি? আসলে অনেক কিছু শুনতে পাই তো, তাই বললাম। কি শুনতে পান মেসোমশাই? কিন্তু বয়স্ক লোকটি আর কোনো উত্তর দেননি। খাবারের প্যাকেট হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। অন্য এক প্রতিবেশী বলেছিলেন, ওই ফ্ল্যাটটা তো শুনেছিলাম অভিশপ্ত। প্রমোটারের খুব প্রিয় ফ্ল্যাট ছিল ওটা। ওর মধ্যেই তো উনি হৃদরোগে মারা গিয়েছিলেন। সেটা আপনি শেষ অবধি কিনে গৃহপ্রবেশের পূজা না করেই ঢুকতে পারলেন। আপনার এলেম আছে বলতে হবে। প্রতিবেশীদের এরকম অদ্ভুত প্রতিক্রিয়ায় ভীষণ ক্ষুব্ধ হয়েছিল অনিরুদ্ধ। ও সাগরকে বলেছিল, থাক, আর কাউকে প্যাকেট দেওয়ার দরকার নেই, চল ফিরে চল। প্রতিবেশীদের কথাগুলো শুনে অবাক হয়েছিল সাগর। মনে মনে ভাবতে লাগলো, ম্যানেজার যে তাহলে বলেছিল এই ফ্ল্যাট কেউ টাকার জন্য কিনতে পারেনি, সেটা কি তাহলে মিথ্যে কথা? এই ফ্ল্যাট কি সত্যি অভিশপ্ত? সেদিন ফ্ল্যাটে অনুষ্ঠান শেষের পর ধীরে ধীরে যখন ফ্ল্যাট ফাঁকা হতে শুরু করেছিল, তখন আবার সেই আগের দিনের মতন সাগরের গা ছমছম ভাবটা ফিরে এসেছিল। অনিরুদ্ধ সাগরকে বলেছিল, ভাই বলছি আজ রাতটা এখানেই থেকে জানা, আজ আর বাড়ি যেতে হবে না। সাগর না বলেনি, রাজি হয়ে গিয়েছিল। ওর মনেও কৌতূহল বাসা বাঁধছিল। মনে হচ্ছিল এখানে অন্তত একটি রাত অতিবাহিত করা যেন বিশেষভাবে প্রয়োজন। সেদিন রাতে খাওয়া দাওয়া করে বারান্দায় ডেক চেয়ারে বসে দুজনের গল্প যেন আর শেষই হচ্ছিল না। দূরের ঝলমলে কলকাতা শহর দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে শরীর মন জুড়িয়ে যাচ্ছিল দুজনের। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেরাই টের পায়নি। হঠাৎ করে সাগরের ঘুম ভেঙেছিল একটা শব্দে। চোখ খুলেই সাগর দেখেছিল ও বারান্দায় বসে আছে। পাশের চেয়ারে অনিরুদ্ধ নেই। অনি,
মুহূর্তের মধ্যে ওর মনে পড়ে গিয়েছিল যে ও কোথায় বসে রাত্রি যাপন করছে। দূরের কলকাতা শহর এখন আর ঝলমল করছে না। চাপ বাঁধা অন্ধকার যেন দম বন্ধ হয়ে কোনো ভয়ঙ্কর কিছু ঘটার জন্য শ্বাসরোধ করে প্রতীক্ষা করছে। সাথে সাথে সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সাগরের। উঠে ঘরে গিয়ে দেখল ঘর অন্ধকার। হঠাৎ প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করলো তার। বারান্দায় তো এতখানি ঠান্ডা অনুভূত হচ্ছিল না। এই ঠান্ডাটা যেন সহনশীলতার মাত্রা অতিক্রম করে যাচ্ছে। দুবার অনিরুদ্ধ নাম ধরে ডেকেছিল সাগর। অনিরুদ্ধ, কোথায় তুই? কোনো উত্তর পাইনি। ধীর পায়ে এগোতে এগোতে ফ্ল্যাটের ডাইনিং রুমে এসে পৌঁছতেই সাগরের মাথা থেকে পায়ের রোম অবধি খাড়া হয়ে উঠেছিল। ডাইনিং হলে অন্ধকার টেবিলে পিছন ফিরে বসে অনিরুদ্ধ কি যেন খাচ্ছে। না, শুধু খাচ্ছে না, গোগ্রাসে যেন গিলছে। অনিরুদ্ধ। অনিরুদ্ধকে দুবার পিছন থেকে ডাকলেও ও কোনো রকম সাড়া দিচ্ছিল না। সাগর এক পা করে আরো কিছুটা এগিয়ে গিয়েছিল ওর দিকে। অন্ধকার ডাইনিং টেবিলে যেন এক ক্ষুধার্ত বুভুক্ষের মতন খাবার চিবোচ্ছে অনিরুদ্ধ। মচমচ আওয়াজ ক্রমেই যেন দ্রুত বেগে হচ্ছে। আর সাগরের বুকের মধ্যে যেন তার চেয়েও দ্রুত বেগে হাতুড়ি পিটতে শুরু করেছিল কেউ। অনিরুদ্ধর একেবারে পিছনে এসে দাঁড়িয়েছিল সাগর। তাও তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। অনিরুদ্ধ! শান্ত স্বরে আরো একবার অনিরুদ্ধর নাম ধরে ডাকতেই মচমচ শব্দটা থেমে গিয়েছিল। তাহলে কি অনিরুদ্ধর ডাক এতক্ষণ পর শুনতে পেয়েছে? সাগর কাঁপা কাঁপা হাতে অনিরুদ্ধর কাঁধে হাত দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে, কিরে সাগর, তুই ওখানে কি করছিস? থমকে গিয়েছিল সাগরের হাত। মাথা ঘুরিয়ে দেখেছিল অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে ওর পিছনে। সাথে সাথে পলকে মাথা আবার ঘুরিয়ে টেবিলের দিকে তাকিয়ে দেখেছিল কেউ কোথাও নেই। এটা কি করে সম্ভব? অনিরুদ্ধ তো এতক্ষণ এখানে বসেই খাচ্ছিল। সে কিভাবে আবার বারান্দার দিকে যেতে পারে? কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল সাগর। চটকা ভেঙেছিল অনিরুদ্ধর গলার আওয়াজে। কিরে কিরে বল, ওখানে দাঁড়িয়ে কি করছিলি? তুই কোথায় ছিলি? বারান্দায়। আবার কোথায়? হঠাৎ আমি ঘুম ভেঙে দেখলাম তুই নেই। সাথে সাথে ঘরের মধ্যে এসে দেখলাম তুই ওই টেবিলে বসে গোগ্রাসে কি যেন খাচ্ছিলিস। কতবার তোকে ডাকলাম, তুই যেন শুনতেই পেলি না। তারপর একেবারে কাছে যখন এলাম তখন আমার কথা তোর কানে ঢুকলো। কি খাচ্ছিলিস তুই? কোথায় গেল সেসব? এখন তো কিছুই দেখতে পাচ্ছি না। শ্বাস রোধ হয়ে এসেছিল সাগরের। ও বুঝতে পেরেছিল ও যা দেখেছে একটু আগে সেটা অনিরুদ্ধও দেখেছে। এই হ্যালুসিনেশন দুজনের সাথেই ঘটেছে। এটা তো হতে পারে না। এর মানে এই ফ্ল্যাটে নিশ্চয়ই কিছু আছে যা ওদের দুজনের উপরই প্রভাব বিস্তার করেছে। হয়তো এখনো ওদের উপর কড়া নজর রাখছে। সাগর দ্রুত বেগে অনিরুদ্ধর কাছে এসে ওর হাত ধরে বলেছিল, তুই ভুল দেখেছিস ভাই। আর যে ভুল তুই দেখেছিস সেই একই ভুল আমিও দেখেছি, যেটা কখনোই সম্ভব নয়। এই ফ্ল্যাটে কিছু একটা আছে, আমি অনুভব করতে পেরেছি। এখানে তুই থাকিস না ভাই। চল চল, এখান থেকে আমরা বেরিয়ে যাই। কি বলছিস তুই? আমি ভুল দেখেছি? এটা কখনোই সম্ভব নয়। আর এই ফ্ল্যাটে কিচ্ছু নেই। তোরা সবাই হিংসের চোটে এইসব গল্প বানাচ্ছিস আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। যতই ভয় দেখা, এই ফ্ল্যাট থেকে আমাকে কেউ বের করতে পারবে না। স্তম্ভিত হয়ে
অনিরুদ্ধর হাত ছেড়ে দিয়েছিল সাগর। অনিরুদ্ধ ওকে বিশ্বাস করেনি। কিছু একটা কারণে ওকে এই ফ্ল্যাটে কেউ বদ্ধ করতে চাইছে, এবং সেটা অবশ্যই ওর কোনো ক্ষতি করার জন্য। কিন্তু কি সে কেনই বা সে অনিরুদ্ধর ক্ষতি করতে চাইছে? অনিরুদ্ধ তো কোনোদিন কারোর সাথে পাচেও থাকেনি। তাহলে এই ফ্ল্যাটের রহস্য কেন অনিরুদ্ধ বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? কোনটা? আরও দুবার অনিরুদ্ধকে বোঝানোর ব্যর্থ প্রয়াস করেছিল সাগর। তারপর ফিরে এসেছিল ঘরে। বুঝতে পেরেছিল বাকি রাতটা আর ঘুম আসবে না। চোখ বুঝলেই মনে পড়বে অনিরুদ্ধ সেই বুভুক্ষের মতন খাওয়ার ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু কি খাচ্ছিল অনিরুদ্ধ, সেটা দেখতে পায়নি সাগর। এত কিছু মাথায় আর নিতে পারছিল না ও। ভীষণ ক্লান্ত লাগছিল, কিন্তু ভয়ের চোটে চোখও বুঝতে পারছিল না। প্রতি মুহূর্তেই ওর মনে হচ্ছিল কেউ যেন ওদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পরদিন ভোরবেলায় ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছিল সাগর। বিল্ডিংয়ের নিচে আপাতত কোনো সিকিউরিটি গার্ড না থাকায় নিচের গেটের একটা ডুপ্লিকেট চাবি ও কাছে রেখে দিয়েছিল। যদি রাতবিরেতে কখনো বিল্ডিংয়ে ঢোকার প্রয়োজন হয় তাহলে সেটা কাজে লেগে যাবে। সেই সাথে অনিরুদ্ধকে বলেছিল, ভাই, ভয়টয় পেলে আমাকে ফোন করিস। কিসের ভয়? যা বললাম করিস। সেই ফোন যে এত তাড়াতাড়ি আসবে তা বুঝতে পারেনি সাগর। ফোন কানে নিতেই, সাগর, আমার মনে হচ্ছে এই ফ্ল্যাটে কেউ আমার সাথে থাকে। অনিরুদ্ধর কথা শুনে হাড় হিম হয়ে এসেছিল সাগরের। এক্ষুনি বেরিয়ে আয় ওই ফ্ল্যাট থেকে, এক্ষুনি। না রে, যে এই ফ্ল্যাটে আমার সাথে থাকে সে আমায় কিছুতেই বেরোতে দেবে না। সে যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার নিবৃত্তি যে তার বড্ড প্রয়োজন। অনিরুদ্ধর কথা শুনে এক মুহূর্তের জন্য সাগরের মনে হয়েছিল এক্ষুনি ছুটে যায় ওই ফ্ল্যাটে। কিন্তু হয়তো মনের কথা বুঝতে পেরেই তৎক্ষণাৎ বলে উঠেছিল অনিরুদ্ধ, তোকে এখন আসতে হবে না, ভাবিস না, আমি ঠিকই আছি। যদি কোনোদিন সত্যি তোর আসার প্রয়োজন হয় আমি নিজেই বলবো তোকে, তুই সেই দিন আসিস। ফোনটা কেটে গিয়েছিল সাথে সাথে। সারা রাত ছটফট করেছিল সাগর অনিরুদ্ধর কথা ভেবে। মনে মনে ভেবেছিল, ওই ফ্ল্যাটে সত্যি অনিরুদ্ধর কোনো বিপদ হবে না তো? আর সেই অদ্ভুত কথাটা, সে যে বড্ড ক্ষুধার্ত, ক্ষুধার নিবৃত্তি যে তার বড্ড প্রয়োজন, কি অর্থ এই কথার? এরকম অদ্ভুত কথা অনিরুদ্ধ বললই বা কেন? সেই রাত থেকে প্রায় প্রত্যেক দিন রাতেই অনিরুদ্ধ ফোন করত সাগরকে। কোনোদিন মনে হতো অসম্ভব ভয়ে আতঙ্কগ্রস্ত, আবার কোনোদিন মনে হতো অত্যন্ত প্রসন্ন চিত্ত। প্রতিদিনই কিছু না কিছু পাগলের মতন কথা বলতো সে, আর সব শেষে সেই একটাই কথার পুনরাবৃত্তি করত, আজ রাখি রে, ও যে বড্ড ক্ষুধার্ত, ক্ষুধার নিবৃত্তি যে ওর বড্ড প্রয়োজন। সাগর বেশ কিছুদিন ধরে নিয়মিত দিনের বেলা করে ওর ফ্ল্যাটে গিয়েছিল। অদ্ভুতভাবে অনিরুদ্ধ একদিনও দরজা খোলেনি, ফোনও তোলেনি। সাগর বারংবার বেল বাজিয়েছে, কেউ কোনো সাড়া দেয়নি। বাধ্য হয়ে সাগর আশেপাশের ফ্ল্যাটে বেল বাজিয়ে অনিরুদ্ধর খবর নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা প্রত্যেকে জানিয়েছিলেন কেউ কখনো এই ফ্ল্যাট থেকে অনিরুদ্ধকে বেরোতে দেখেনি। অনিরুদ্ধর খোঁজ নেওয়ার জন্য ওর দূরের আত্মীয় স্বজনকে দিয়েও ফোন করিয়েছিল সাগর, কিন্তু কোনো ফল হয়নি। দিনের বেলা ওই ফ্ল্যাটে অনিরুদ্ধর অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে একদিন রাতে অনিরুদ্ধর ফ্ল্যাটের দিকে গিয়েছিল সাগর। ওর মনের মধ্যে একটা জেদ চেপে গিয়েছিল,
যেভাবে হোক যে কোনো মূল্যে এই ফ্ল্যাটের মধ্যে আমাকে ঢুকতেই হবে। কি জন্য শুধুমাত্র রাত্রিবেলায় অনিরুদ্ধ ফোন করে আর সারাদিন কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না ওর, সেটা জানতেই হবে আমায়। হঠাৎ একদিন গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সাগর উপস্থিত হয়েছিল অনিরুদ্ধর বিল্ডিংয়ে। গভীর রাতে নিঝুম বিল্ডিংয়ের নিচে গাড়ি থামিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে ও অনিরুদ্ধর ফ্ল্যাটের সামনে গিয়ে পৌঁছেছিল। সেখানে গিয়ে বেশ কয়েকবার বেল বাজিয়েছিল। সাথে সাথে বেজে উঠেছিল সাগরের মোবাইল। কিরে, ফ্ল্যাটে চলে এলি যে? আসতে বারণ করেছিলাম না তোকে? তুই দরজা কেন খুলছিস না? এর আগে আমি বহুবার সকালে এসেছি তোর ফ্ল্যাটে, বেল বাজিয়েছি, কিন্তু তুই দরজা খুলিসনি। বাধ্য হয়ে তাই আজ রাত্রে এভাবে এসেছি তোর বাড়ি। দরজা খোল, এক্ষুনি দরজা খোল। চুপ! এতবার বেল বাজাস না, ও রাগ করছে। খাবার সময় বিরক্ত ও পছন্দ করে না। তুই জানিস না ও রেগে গেলে কি করতে পারে। তোর সঙ্গে যে থাকে তাকেই দরজাটা খুলতে বল, এক্ষুনি। না হলে কিন্তু এবার আমি পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে এসে দরজা ভাঙবো। পুলিশ? পুলিশ কি করবে রে? পুলিশের কতটুকু ক্ষমতা যে এই দরজা ভাঙতে পারে? আজ তুই চলে যা। এখন এই ফ্ল্যাটে তোর প্রবেশের সময় হয়নি। যে রাত্রে আবার সেদিনের মতন বৃষ্টি পড়বে, সেই রাত্রে আমি ডাকবো তোকে। কারণ হয়তো সেই রাতটাই হবে আমার শেষ রাত। আসবি তো? আমার সেই ডাকে সাড়া দিয়ে আসবি তো? অনিরুদ্ধর কণ্ঠে কি যেন ছিল। বেল আর বাজায়নি সাগর। বন্ধ ঘরের সামনে থেকে চলে যাওয়ার সময় একটা হিস হিস শব্দ শুনতে পেয়েছিল ফোনের মধ্যে। ভাগ্যিস চলে গেলি। ও বিরক্ত হয়ে দরজা খুলতে গেছে। এখন তুই দাঁড়িয়ে থাকলে তোর কি হতো জানি না। ও এখন তোকে পেছন থেকে দেখছে। তুই কিন্তু আর পিছন দিকে তাকাস না। সিঁড়ি দিয়ে চুপচাপ নেমে যা। এভাবে আর কোনোদিন আসিস না। এরপর যেদিন তোকে বৃষ্টির রাতে ডাকবো, শুধু সেই দিনই আসিস। পিছন ফিরে দেখার আর সাহস হয়নি সাগরের। শুধু ক্যাঁচ করে একটা হালকা শব্দ শুনতে পেয়েছিল পিছন থেকে। দরজা খোলা শব্দ। মনে প্রবল কৌতূহল হলেও মস্তিষ্ক সাবধান করছিল সাগরকে। এখন পিছন ফিরে দেখলে সমূহ বিপদ। তাই সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নেমে গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট দিয়ে ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে বেরিয়ে গিয়েছিল বিল্ডিংয়ের সামনে থেকে। ও কি কারুর থেকে পালাচ্ছিল? সেটা কার থেকে তা কিন্তু ও জানে না। শুধু বুঝতে পেরেছিল যে দরজা খুলেছিল সে সাধারণ কেউ নয়, হয়তো মানুষও নয়। সে যদি ওর খপ্পরে পড়ে তাহলে হয়তো মৃত্যুকেই আশ্রয় হিসেবে বেছে নিতে হবে। দ্রুত বেগে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় সারাক্ষণ ওর মনে হচ্ছিল গাড়ির পিছনের সিটে কেউ বসে ওকে দেখছে। আতঙ্কে ওর সারা শরীর ঘামছিল। বারবার অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে গাড়ির গতি বাড়াচ্ছিল যাতে দ্রুত ও বাড়ি পৌঁছতে পারে। ভয়ের আবেশে ও একবারও লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখেনি, যদি চোখ পড়ে যায় পিছনের সিটে বসে থাকা কোনো ভয়ঙ্কর কিছুর ওপর। আতঙ্কে পাগলের মতন গাড়ি চালিয়ে ও যখন নিজের বাড়ির সামনে পৌঁছেছিল তখন রাত 2:30। সেদিনের পর থেকে সাগর অনিরুদ্ধকে আর ফোন করেনি। ওর কাছেও মধ্যরাত্রে অনিরুদ্ধর দিক থেকে আর ফোন আসেনি। সেই রাতে ওই ফ্ল্যাটে গিয়ে সাগরের এক অপার্থিব অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল ওই ফ্ল্যাটে ভয়ঙ্কর কিছু একটা আছে, অমানুষিক কোনো আতঙ্ক
যা কোনো জীবন্ত মানুষকে মৃত্যুর থেকেও ভয়ানক কষ্ট দিতে পারে। সেটা যে কি তা বুঝতে পারেনি সাগর, কিন্তু ওর মন বলছিল সেই ভয়ঙ্কর কিছুর সাথে কোনো এক বৃষ্টির রাতের সম্পর্ক আছে। কোন বৃষ্টির রাত সেটাও জানে না, কিন্তু অনিরুদ্ধর শেষ উচ্চারিত বাক্যের মধ্যেই সেই রহস্য লুকিয়ে আছে। ও এখন তোকে পেছন থেকে দেখছে, তুই কিন্তু আর পিছন দিকে তাকাস না, সিঁড়ি দিয়ে চুপচাপ নেমে যা। এভাবে আর কোনোদিন আসিস না। এরপর যেদিন তোকে বৃষ্টির রাতে ডাকবো, শুধু সেই দিনই আসিস। এই ঘটনার পর সাগরের মনে ওই ফ্ল্যাটের রহস্য উদ্ঘাটনের জন্য জেদ চেপে গিয়েছিল। ওই ফ্ল্যাটের অতীত আমাকে জানতেই হবে। যে প্রমোটার এই ফ্ল্যাটের মধ্যেই মারা গিয়েছিলেন তার পরিচয় জানার জন্য ব্যগ্র হয়ে উঠল। অনেক চেষ্টার পর মৃত প্রমোটারের পরিচয় পেয়ে চূড়ান্ত বিস্মিত হয়ে গিয়েছিল সাগর। সেই সাথে কিছু অতীতের স্মৃতি মনে পড়ে এবং সর্বোপরি অনিরুদ্ধর পুরনো বাড়িতে গিয়ে কিছু অনুসন্ধান করার পর ওর মনের মধ্যে যেন রহস্যের একটা কালো পর্দা ধীরে ধীরে আরো ঘন হয়ে উঠেছিল। এক অস্বাভাবিক উত্তেজনায় ওর সারা শরীর কাঁপছিল, ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। সারাদিনই অসুস্থ বোধ করত। মনে হতো যে কালো ছায়া অনিরুদ্ধর পিছনে ঘুরছে সে যেন ধীরে ধীরে সাগরকেও নিজের গ্রাসে নিয়ে নিচ্ছে। সেই অপশক্তির হাত থেকে পালাতে হলে অনিরুদ্ধকে ওর অবিলম্বে ত্যাগ করা প্রয়োজন। সেই ঘটনার প্রায় মাসখানেক বাদে সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার। মনে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে যে কোনো সময়। সাগর সেদিন অফিসে যায়নি, কারণ সকাল থেকেই শরীরটা একটু বেশি অসুস্থ লাগায় ও সারাদিন ঘরেই ছিল। দুপুরের পর থেকেই বজ্রগর্ভ মেঘের সাথে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। আর সেই বৃষ্টির এমন তেজ যে কিছুক্ষণের মধ্যেই সামনের রাস্তাটায় হালকা জলও জমে গেল। বৃষ্টি পড়ার সাথে সাথেই সাগরের অসুস্থতা যেন বাড়ছিল। সকালে একটা প্যারাসিটামল খেয়ে ভেবেছিল জ্বরটা কমে যাবে, কিন্তু দুপুরের পর ঝড় বৃষ্টি বাড়ার সাথে সাথে জ্বর আরও বাড়ছিল। তাই আরও একটা ওষুধ খেতে বাধ্য হয়েছিল সাগর। ওর এই অসুস্থতা বৃদ্ধির সাথে সাথে মনটাও কেমন যেন চঞ্চল হয়ে উঠছিল। মনে হচ্ছিল এই অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয়, যেন কোনো অলৌকিক শক্তি ওকে ভিতর থেকে বিচলিত করে তুলছে, অস্থির করে তুলছে। বিছানায় শুয়ে কেবল ছটফট করছিল সাগর। ক্রমে সন্ধে গড়িয়ে রাত হলো। সাগর বিছানা থেকে উঠতেই পারছিল না, মরার মতন পড়েছিল। জ্বরে ও তখন প্রায় বেহুশ। কত রাত মনে নেই। এমন সময় বহুদিন পর হঠাৎ ওর মোবাইলটা বেজে উঠেছিল। মুহূর্তের মধ্যে চোখ খুলে গিয়েছিল সাগরে। মোবাইলটা হাতে তুলে নিয়ে দেখেছিল অনিরুদ্ধ ফোন করেছে। হয়তো এই ফোনটার জন্যই অপেক্ষারত ছিল সাগরের শরীর। মুহূর্তের মধ্যে জ্বরের ঘোরটা কেটে গিয়েছিল। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে শুনতে পেয়েছিল, সাগর, সাগর শুনতে পাচ্ছিস? হঠাৎ কান ফাটা বজ্রপাতের শব্দে চমকে উঠল সাগর। এতক্ষণ ধরে কোনো অতীতের অতলে ডুবেছিল সে। ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 2:30 বাজে। একবার ওর মনে হলো হয়তো ভুল করেছে এইভাবে এই দুর্যোগের মধ্যে বেরিয়ে, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো অনিরুদ্ধকে বাঁচাতে হলে আজ রাতটাই হয়তো শেষ সুযোগ। কারণ এতদিন বাদে ও নিজে আজ সাগরকে ডেকেছে ওর ফ্ল্যাটে। প্রবল বৃষ্টির মধ্যে গাড়ির ওয়াইপার ঠিক মতন কাজ করছিল না,
তাও বাড়ি থেকে বেরিয়ে গাড়ি যথাসম্ভব দ্রুত বেগেই চালিয়েছিল সাগর। বারবার মনে পড়ছিল অনিরুদ্ধর কথাগুলো। ও ভয়ঙ্কর হয়ে উঠেছে, আমাকে মনে হচ্ছে এবার শেষ করে ফেলবে। তুই তুই এক্ষুনি চলে আয়, আমাকে বাঁচা, আমাকে বাঁচা ভাই। গাড়ি চালাতে চালাতে প্রায় ওর বিল্ডিংয়ের সামনেই চলে এসেছিল, কিন্তু কিছুতেই বিল্ডিংটা তুমুল বৃষ্টির মধ্যে দৃশ্যমান হচ্ছিল না। আচমকা বজ্রের সেই কানফাটা শব্দ এবং তীব্র আলোয় ক্ষণিকের জন্য চতুর্দিক আলোকিত হওয়ার সাথে সাথেই গাড়িটা হঠাৎ থেমে গেল। ঘড়িতে তখন রাত 2:30। চমকে সাগর দেখল গাড়িটা থেমেছে একটা ফাঁকা প্রান্তরের মধ্যে। আরে, এখানে তো কোনো মাঠ ছিল না। বিল্ডিংয়ের বদলে এখানে মাঠ এলো কি করে? এই ফাঁকা মাঠের মধ্যে গাড়িটা হঠাৎ এভাবে থেমে গেল, আর স্টার্টই নিচ্ছে না। ধুর! বাধ্য হয়ে সাগর গাড়ি থেকে নেমে পড়ল। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এই গাড়ির বনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করতে লাগলো। আর ঠিক সেই সময় ও অনুভব করল যে কেউ সন্তর্পণে এসে দাঁড়িয়েছে ওর ঠিক পিছনে। ঘাবড়ে গিয়ে ছাতা হাতে নিয়ে ঘুরে দাঁড়াতেই সাগর দেখতে পেল একজন ব্যক্তি দাঁড়িয়ে ভিজছেন। কে আপনি? বৃষ্টিতে এভাবে দাঁড়িয়ে ভিজছেন কেন? ব্যক্তিটি কোনো উত্তর দিলেন না, সেই একইভাবে দাঁড়িয়ে রইলেন ঠিক ওর পেছনে। ব্যক্তিটির হাতে কোনো ছাতা নেই, পরনে কোনো বর্ষাতি নেই। সম্পূর্ণ কাক ভেজা অবস্থায় ব্যক্তিটিকে দেখে কিরকম অস্বাভাবিক বলে বোধ হলো সাগরের। চতুর্দিকে অন্ধকার, তার মধ্যে বৃষ্টিতে সম্পূর্ণ আর্দ্র এই ব্যক্তির মুখটাও স্পষ্টভাবে চেনা যাচ্ছে না। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? কে আপনি? অবয়বটা কিছুটা পরিচিত লাগছে সাগরের, কিন্তু এখন ওর গাড়িটা স্টার্ট করা সবার আগের প্রয়োজন। তাই 2-3বার ডাকার পরেও ব্যক্তির মধ্যে থেকে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে ঘাড় ঘুরিয়ে সাগর আবার গাড়ির বনেটের ইঞ্জিনের দিকে মনোনিবেশ করল। ঠিক সেই সময় প্রচণ্ড জোরে খুব কাছেই আবার বজ্রপাত হল, আর সেই সাথে সাগরের অনুভব হলো কেউ ওর কাঁধে হাত রেখেছে। কাঁধে কারু স্পর্শ পেয়ে চমকে উঠে সাগর পিছনে ঘুরতেই দেখতে পেল সেই অবয়বটা ওর একদম কাছে চলে এসেছে। আর এত কাছে চলে আসায় অবয়বের মুখটাও এবার স্পষ্টরূপে প্রতীয়মান হয়ে উঠেছে ওর সম্মুখে। অবয়বের কণ্ঠ থেকে এবার স্বর নির্গত হলো। একদম ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে কেটে কেটে উচ্চারণ করল, কি রে সাগর, আমাকে চিনতে পারছিস না? সাগরের মুখ ভয়ে রক্তশূন্য হয়ে গেছে। আতঙ্কে চোখ দুটো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। অনিরুদ্ধ এখানে কিভাবে এলো? ও কি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছে? সাগর ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, তুই তুই এখানে এলি কি করে? তোর তো এখন ওই ফ্ল্যাটে থাকার কথা। ফ্ল্যাটে? ওই ফ্ল্যাটে যে আছে সে তো তোর জন্যই অপেক্ষা করছে রে। আর আমি তো সেই রাত থেকে এখানেই পড়ে আছি। যেদিন আমি তোকে ফোন করে ডেকেছিলাম আমার বাড়িতে আসার জন্য। মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে সাগরের। অনিরুদ্ধর কোনো কথা বুঝতে পারছে না। কি বলতে চাইছে ও? সেই রাত মানে কোন রাত? সেই প্রশ্নটা মুখ ফুটে বলার আগেই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে উত্তর দিল অনিরুদ্ধ, প্রিয়াঙ্কা যেদিন রাতে ভয় পেয়ে আমায় ফোন করেছিল
সেদিন আমি তো বুঝতে পারিনি যে ওটা একটা ষড়যন্ত্র ছিল। তোকে ফোন করার কিছুক্ষণের মধ্যেই আমার বাড়ির ডোরবেল বেজে উঠেছিল। আমি ভেবেছিলাম তুই হয়তো চলে এসেছিস, কিন্তু দরজা খুলে দেখেছিলাম প্রিয়াঙ্কা দাঁড়িয়ে। ও বলেছিল ও কোনো মতে পালিয়ে এসেছে আমার কাছে। ওর বিধ্বস্ত চেহারা, এলোমেলো পোশাক দেখে বুঝেছিলাম কোনো ভয়ানক ঘটনা ঘটেছে ওর সাথে। কিন্তু তখনও তো আমি বুঝতে পারিনি যে কি নারকীয় ঘটনা ঘটতে চলেছে আমার সাথে। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে কথাগুলো শুনছে সাগর। বৃষ্টিতে ভিজে অনিরুদ্ধর চেহারা ধীরে ধীরে যেন আরো অস্পষ্ট হয়ে উঠছে, কিন্তু স্পষ্টভাবে ভেসে আসছে ওর কণ্ঠস্বর। তারপর তড়িঘড়ি আমি ওকে নিয়ে ওই বৃষ্টির মধ্যে ওর বাড়ির উদ্দেশ্যে বেরোই। ও আমাকে এই মাঠের কাছে নিয়ে আসে। তখনও আমি বুঝতে পারিনি যে ও কোনো মানবী ছিল না, ও আসলে ছিল এক পিশাচিনী। নির্দিষ্ট সময় পর পর গাকি যোগের রাতে ঝড় বৃষ্টি হলে ওর শরীর বদলানোর প্রয়োজন হতো, নরমাংসের প্রয়োজন হতো, রক্তপানের প্রয়োজন হতো। সেই রাতে নতুন শরীরে প্রবেশ করে ও পুরনো শরীরের রক্ত পান করত, মাংস টুকরো টুকরো করে খেত। একমাত্র তবেই তার ক্ষুধা তৃষ্ণার নিবৃত্তি ঘটত। তাই সেই রাতে আমায় এই মাঠে নিয়ে এসে ওসব সত্যিটা জানিয়েছিল। তুই ওর সাথে সম্পর্কে আছিস সেটাও জানিয়েছিল, আর এটাও বলেছিল যে আমাকে শেষ না করলে তোরা দুজনে কোনোদিন সুখী হতে পারবি না। কি বলছিস এসব উল্টোপাল্টা? আমার সাথে তো ওর কোনো সম্পর্কই ছিল না। কেন প্রিয়াঙ্কার নামে এসব মিথ্যে বলছিস তুই? অনিরুদ্ধর চেহারা ধীরে ধীরে আরো অস্পষ্টতার দিকে চলেছে। অস্পষ্ট চেহারা থেকে বেরোনো শব্দগুলো ধীরে ধীরে আরো কর্কশ হচ্ছে। মিথ্যে বলছি আমি? মিথ্যে তো তুই বলছিস। তোর কথা আমি কেন বিশ্বাস করব? তুই যে প্রিয়াঙ্কাকে পছন্দ করতিস সেটা তো আমি বুঝতেই পারতাম। তোকে যখন প্রথম আমি ওর কথা বলেছিলাম তখন তোর চোখের চঞ্চলতা আমার চোখের আইনি। ধীরে ধীরে আমি বুঝেছিলাম তোর দুর্বলতা আছে ওর প্রতি, আর সেই কথাটা প্রিয়াঙ্কার নিজের মুখে আমার প্রাণ কেড়ে নেওয়ার আগে জানিয়েছিল। ও আমার গলা টিপে হত্যা করে ক্ষুধা নিবৃত্তির জন্য আমার শরীরটা টুকরো টুকরো করে খেয়ে দেহাবশেষ এই মাঠে পুঁতে দিয়েছিল। আমি আর তো চিৎকার করলেও সেই চিৎকার কারোর কানে গিয়ে পৌঁছায়নি। এরপর রূপ বদলে আমার চেহারা ধারণ করে ফিরে গেছিল আমার নিজের বাড়িতে। তোরা আসার পর আমাকে নিয়ে তোরা প্রিয়াঙ্কার বাড়িতে আসিসনি, প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছিলি। ওর বাবাও হয়তো জানতো না যে ওনার মেয়ে আসলে এক পিশাচিনী ছিল। যে মাঠে তুই এখন দাঁড়িয়ে আছিস সেই মাঠেই পুঁতে দেয়া হয়েছিল আমার খণ্ড বিখণ্ড শরীরটা, আর তার উপরেই
তৈরি করা হয়েছিল এই অভিশপ্ত বিল্ডিং। তাই আমি আজও মুক্তি পাইনি। প্রিয়াঙ্কাকে ভালোবেসে ঠকে গিয়ে অতৃপ্তির আগুনে ভক্ত হয়ে আমার প্রেতাত্মা হয়ে উঠেছে চরম ক্ষমতাশালী। আর সেই কারণেই ওই পিশাচিনী আজ আমার অধীন। তার মানে তাহলে আজ আমাকে এখানে কে ডেকে আনলো? আমি দেখেছি রে আজ তোকে, কারণ আজ বহু বছর পর কাকি যোগের তিথি পুনরায় প্রত্যাগমন করেছে। সেই সাথে আজ আবার সেই ঝড় বৃষ্টির রাত। এই রাতেই ওই পিশাচিনীর নরমাংস ভক্ষণের প্রয়োজন হয়, রূপ পরিবর্তনের প্রয়োজন হয়। তাই আজ আমার আদেশে ও তোকে ডেকেছে, যাতে তোকে ওই একইভাবে শেষ করে ও তোর রূপ নিতে পারে। এতদিন আমি ওকে ফ্ল্যাটের বাইরে বেরোতে দিইনি, ফ্ল্যাটের মধ্যে বদ্ধ করে রেখেছিলাম। কাকি যোগ নিকটে আসায় ওর খিদে ক্রমেই বাড়ছিল। এতদিন স্বাভাবিক খাবার খেলেও এবার নরমাংসের প্রতি ওর স্পৃহা জন্মাচ্ছিল। বেরোতে না পারায় ক্ষুধা নিবৃত্তির জন্য এই কদিন ওর নিজের শরীরই কামড়ে কামড়ে খেয়েছে। কিন্তু আজ আমি ওকে মুক্তি দিয়েছি, কারণ আজ আমি চেয়েছিলাম তুই ওর হাতে শেষ হ। যে বন্ধু অন্য বন্ধুর সাথে প্রেমের কারণে ষড়যন্ত্র করতে পারে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ তোর রূপ ধরে ও তোর শরীরকেই টুকরো টুকরো করে খেয়ে নিজের ক্ষুধার নিবৃত্তি ঘটাবে। তারপর হাহার করে এখানেই পুঁতে দেবে। তোর মৃত্যু আজ নিশ্চিত। এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম এই রাতটার জন্য। আজ ওর হাত দিয়ে আমার প্রতিশোধ নেওয়ার পালা। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই সাগর দেখতে পেল মাঠের পরিবর্তে ও সেই বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছে। পিছন দিকে দৌড়তে গেলে সাগর বুঝতে পারল ওর পা দুটো কেউ আঁকড়ে ধরেছে। সামনে হুমড়ি খেয়ে জলের উপর পড়ে ঘুরে তাকাতেই সাগর দেখতে পেল ওর সামনে দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ সেই অনিরুদ্ধ নয় যাকে ও কয়েক মুহূর্ত আগেই প্রত্যক্ষ করেছিল। এই অনিরুদ্ধর মুখ থেকে রক্ত ঝরছে, হাত পা সব ক্ষত বিক্ষত। স্পষ্ট বোঝা যাচ্ছে বারংবার কামড়ের আঘাত। চোখ দুটো ভাঁটার মতন জ্বলছে। এর অর্থ এতদিন পর আজ অনিরুদ্ধ মুক্তি দিয়েছে এই পিশাচিনীকে প্রতিশোধের আশায়। আর এই পিশাচিনী সাগরের সম্মুখে দাঁড়িয়ে আছে শিকারের উদ্দেশ্যে, যে উদ্দেশ্য সিদ্ধির জন্য এই গাকি যোগের অশুভ রাতকেই বেছে নিয়েছে দুজনে। সাগর ওকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠল, না 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 না! ও বুঝতে পারছে এবার এই পিশাচিনী ওকে শেষ করার জন্য এক পা করে এগিয়ে আসছে। সাগরের সারা শরীর ঠকঠক করে কাঁপছে, হৃদস্পন্দন অতি দ্রুত বেগে হচ্ছে। বুঝতে পারছে অতি নৃশংস যন্ত্রণাদায়ক মৃত্যু ওর সন্নিকটে। কিন্তু এই চরম বিপদের মধ্যেও ওর মস্তিষ্কে কিছু প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছিল। আজ রাতের পূর্বে অনুসন্ধানের ফলে ও যা জানতে পেরেছিল সেগুলোর উত্তর ও আজ খুঁজে পাবে বলে আশা করেছিল। কিন্তু এই মুহূর্তে ও অনুভব করতে পারছে সেগুলো হয়তো আর কোনোদিনই ও জানতে পারবে না। আচম্বিতে একটা আবছা ছায়ামূর্তি ওর মাথার পাশে দেখতে পেল সাগর।
পিশাচিনী অনিরুদ্ধর রূপে ওই ছায়ামূর্তিকে কিন্তু দেখতে পাচ্ছে না। ও এগিয়ে আসছে ওর শিকারকে ভক্ষণের উদ্দেশ্যে। অনিরুদ্ধর আত্মাও হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে শুধু সাগরের পানে, আর পিশাচিনীকে আদেশ দিচ্ছে সাগরকে শেষ করার জন্য। অর্থাৎ এই ছায়ামূর্তি শুধু সাগরকেই দেখা দিচ্ছে। কিন্তু কেন? কার ছায়ামূর্তি এটা? মুহূর্তে আবার বজ্রপাত হলো। আলোর ঝলকানি ছায়ামূর্তির মুখে পড়তেই সাগরের বুকের রক্ত যেন ছলাৎ করে উঠল। প্রিয়াঙ্কা! সেই প্রিয়াঙ্কা যে সেই রাতে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল ওর নিজের ঘরের মধ্যে থেকে। সাগর শত চেষ্টা করেও যার সন্ধান পায়নি, বাড়ি থেকে হাজারবার বললেও সাগর যে প্রিয়াঙ্কাকে খুঁজে পাওয়ার আশায় বিয়ে পর্যন্ত করেনি, যে প্রিয়াঙ্কা আদতে পিশাচিনী বলেও জানতে পেরেছে এই কিছুক্ষণ আগে, সেই প্রিয়াঙ্কাই দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ওর মাথার পাশে। প্রিয়াঙ্কাকে দেখে ভয়ে আঁতকে উঠলেও সাগর দেখতে পেল প্রিয়াঙ্কা হাসছে না, বরং ওর চোখে জল। প্রিয়াঙ্কা কি কাঁদছে? কিন্তু কেন? যদি প্রিয়াঙ্কাই পিশাচিনী হয়, তাহলে ওর মূর্তি এমনভাবে কেন দেখা দিচ্ছে সাগরকে? ও কি সাগরকে কিছু বলতে চায়? প্রিয়াঙ্কা এগিয়ে এসে সাগরের মাথায় হাত দিল। মুহূর্তের মধ্যে যেন সাগরের চোখের সামনে ভেসে উঠল টুকরো টুকরো কিছু ঘটনাগুচ্ছ। টাইম মেশিনে করে যেন বহু বছর পিছনে পৌঁছে গেল সাগর, পৌঁছে গেল সেই ভয়ঙ্কর রাত্রে। সাগর দেখতে পেল ঘরের মেঝেতে ছক কেটে পদ্মাসনে বসে কেউ যেন প্রার্থনারত। তার সামনে রাখা আছে কিছু পুজোর উপাচার, একটা ছাগলের মাথা, কাকের পালক, মুরগির ঠ্যাং, চুল, আর একটা বাটিতে রাখা আছে অনেকটা তাজা রক্ত। সামনে রাখা আছে এক ভয়ঙ্কর মূর্তি, যে মূর্তি কোনো দেবদেবীর নয়। দেখে মনে হচ্ছে এই মূর্তি পিশাচের। এই মানুষ কি তাহলে পিশাচ সাধনা করছে? কিন্তু কে এই মানুষ? ঘরটা কিরকম যেন চেনা চেনা মনে হচ্ছে সাগরের। এই ঘরে তো ও আগেও এসেছে। মনে হচ্ছে এই কিছুদিন আগেও এই ঘরে ও ঢুকেছিল। বহু বছর আগে প্রিয়াঙ্কার অন্তর্ধানের রাত্রে অনিরুদ্ধ টেলিফোন পেয়ে দৌড়ে এসে এই ঘরেই সাগর এই অস্বাভাবিক পুজোর উপকরণগুলো দেখতে পেয়েছিল। কিন্তু সেদিন অনিরুদ্ধকে ও কোনো প্রশ্ন করার সাহস পায়নি। এই ঘরটা তো অনিরুদ্ধর পুরনো বাড়ির ঘর। এখানে কে বসে কার পুজো করছে? মুহূর্তে ঘরের মধ্যে আলোর ঝলকানি এলো। তাতে ওই প্রার্থনারত সাধককে স্পষ্ট দেখতে পেল সাগর। এই তো অনিরুদ্ধ। অনিরুদ্ধই তার মানে পিশাচকে আহ্বান করছিল সেই রাতে। কিন্তু কেন? কি উদ্দেশ্যে? চমকে উঠল সাগর। সেই ভয়ঙ্কর মূর্তির থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। সে ধোঁয়ায় যেন ঢেকে যাচ্ছে ঘরের চতুর্দিক, বিশ্ব চরাচর। সেই ধোঁয়ার মধ্যে থেকে এক পচা গলা মূর্তি বেরিয়ে এসে দাঁড়িয়েছে অনিরুদ্ধর সম্মুখে। সেই মূর্তিকে দেখে ভয়ে আঁতকে উঠল সাগর। কিন্তু অনিরুদ্ধ ভয় পেল না। হাত জোড় করে দাঁড়ালো সেই মূর্তির সামনে। কি কারণে ডেকে আনলি আমার এই কাকি চোখে রাতে? জানিস না আজ রাতে বরফ থেকে আমার পৃথিবীতে ডেকে আনলে কি হয়? পিশাচ দেবতা কাকি, আপনাকে আজ রাতে আমি ডেকে এনেছি ঠিকই, কিন্তু সেটা এক বিশেষ উদ্দেশ্যে। আমার একজনকে হত্যা করার প্রয়োজন, আর সেটা আমি করতে চাই আমার প্রেমিকার হাত দিয়ে। মানে
আমাকে তোর প্রেমিকা শরীরে ঢুকে সেই শত্রুকে ভক্ষণ করতে হবে। হ্যাঁ গাকিদেব। কিন্তু তুই কেন তোর প্রেমিকার হাত দিয়ে ওকে মারতে চাস? তোর সাথে ওর কিসের শত্রুতা? আমার ওই শত্রু বন্ধুর রূপে থাকলেও আসলে সে আমার প্রেমিকাকে ভালোবাসে। আমি বুঝতে পেরেছি আমার প্রেমিকাও ওর প্রতি দুর্বল। এ জ্বালা আমি সহ্য করতে পারছি না, তাই আমার প্রেমিকার হাত দিয়েই আমার সেই বন্ধুকে হত্যা করতে চাই আমি। আপনি অতি নৃশংসভাবে এ কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি, তাই আপনাকে আমি আহ্বান করেছি। আর যদি কোনো কারণে আমি এ কাজ সম্পন্ন করতে না পারি, তাহলে তার পরিণতি কি হবে তুই জানিস তো? এ আপনি কি বলছেন গাকিদেব? আপনি অপশক্তির সম্রাট। আপনার শক্তির কাছে যে কোনো শক্তিই তুচ্ছ। আমার শক্তি সম্বন্ধে আমি জানি, কিন্তু যদি এমন কোনো শক্তি থাকে যা আমাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে বাধা দেবে, তাহলে কিন্তু আমি আর নরকে ফিরতে পারবো না। আমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী গাকি যুগের রাতের জন্য। তার সাথে যে আমাকে এই রাতে নরক থেকে আহ্বান করে এনেছে, তাকে ভক্ষণ করে আমি আমার ক্ষুধা নিবৃত্ত করব। তার সাথে তোর প্রেমিকাও শেষ হয়ে যাবে। সাগরের মাথায় যেন বজ্রপাত হলো। এ কি বলছে এরা? কে গাকিদেব? এ কি বৌদ্ধতন্ত্রের সেই ভয়ঙ্কর পিশাচ? অনিরুদ্ধ তাহলে আমাকে মারবার জন্য একে ডেকে এনেছিল এই পৃথিবীতে? প্রিয়াঙ্কা তাহলে পিশাচিনী নয়? এই পিশাচকে অনিরুদ্ধই ঢুকিয়েছিল ওর শরীরে। অনিরুদ্ধ হাত জোর করে দাঁড়িয়েছিল। মধ্যরাত্রি ঠিক 2:30টার সময় গাকি যুগের দিকে তোর শত্রু সেই সময় মারা যাবে। যদি কোনো কারণে ওকে আমি শেষ করতে নাও পারি, তোর শত্রু জীবনে ওই সময়টা বারংবার ভাড়া বয়ে আনবে। ওর মৃত্যু ওই সময় লেখা হয়ে থাকবে, সেটা আমার হাতেই হোক বা অন্য কোনোভাবে। ধীরে ধীরে গাকি অদৃশ্য হয়ে গেল ঘরের মধ্যে থেকে। হয়তো প্রিয়াঙ্কার বাড়ির উদ্দেশ্যেই যাত্রা শুরু করল। সাগরের মনে হলো প্রিয়াঙ্কা ফিসফিস করে ওর কানে কথা বলছে। এরপর সেই রাতে ওই ভয়ঙ্কর পিশাচ আমার ঘরে এসে আমার শরীর দখল করেছিল তোমায় মারবার জন্য, আমার হাত দিয়ে তোমায় হত্যা করাবে বলে। সেদিন রাত্রে আমি বাড়ি থেকেও বেরিয়েছিলাম, কিন্তু আমি পিশাচকে বাধা দিই। আমার আত্মা তোমায় ভালোবাসত। পিশাচের শক্তি সেই ভালোবাসার কাছে অতি তুচ্ছ। তাই সেই রাতে পিশাচ আমার শরীরকে অধিকার করলেও আমার আত্মাকে বশ করতে পারেনি, বরং আমার ভালোবাসা ওকে পরাস্ত করেছিল। তারপর তারপর কি হয়েছিল? তারপর যা হয়েছিল তা অতি ভয়ঙ্কর। পিশাচ সেই রাতে ওর উদ্দেশ্য ব্যর্থ হওয়ার শাস্তিস্বরূপ অনিরুদ্ধকে হত্যা করেছিল। এরপর ওর আর আমার দুজনের শরীর ভক্ষণ করে ক্ষুধা মিটিয়ে ওই রাতে নিজের রূপ বদলেও অনিরুদ্ধের রূপ নিয়েছিল। কারণ পিশাচ যাকে অন্তিম হত্যা করে তার রূপই গ্রহণ করে জীবিত থাকে। ও আর নরকে ফিরে যেতে পারেনি। অনিরুদ্ধর রূপেই ও ঘুরে বেড়াচ্ছিল পৃথিবীর বুকে। মানে এতদিন ধরে যে অনিরুদ্ধ আমার সাথে ছিল, সে মানুষ ছিলই না, সে ছিল পিশাচ, ওই গাকিদেব। হ্যাঁ, সে কোনো মানুষের খাবার গ্রহণ করতো না, তাই সবার সামনে কিছু খেতেও না। রাতের অন্ধকারে শবদেহ নিয়ে এসে ওর ক্ষুধা মেটাতো। ওর নিজের শরীরের মাংস তো নরমাংস ছিল না, তাই ওই খেয়ে ওর ক্ষুধা নিবৃত্তি হতো না। পিশাচ অপেক্ষা করছিল পরবর্তী গাকিযোগের রাতের জন্য, কারণ সে রাতে সে আবার নিজের পূর্ব শক্তি ফিরে পাবে।
নরমাংস ভক্ষণ করে সে এবার নরকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ওকে নিয়ন্ত্রণ করছিল অনিরুদ্ধ। তার মানে অনিরুদ্ধর প্রেতাত্মা? ও কিভাবে নিয়ন্ত্রণ করছিল ওই ভয়ঙ্কর পিশাচকে? অনিরুদ্ধ আর আমি দুজনেই মুক্তি পাইনি। আমাদের দেহাবশেষ এই মাটির নিচেই চাপা দেওয়া ছিল। অনিরুদ্ধ অপেক্ষা করছিল গাকি যোগের রাত্রে পিশাচের হাত দিয়ে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমি মুক্তি পাইনি তোমায় ওর হাত থেকে বাঁচানোর জন্য। অনিরুদ্ধ জীবদ্দশায় ছিল পিশাচ সাধক। সেই পিশাচের হাতেই ওর মৃত্যু হওয়ায় ওর ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছিল। আর যে উদ্দেশ্যে পিশাচ এই পৃথিবীতে এসেছিল, সেই উদ্দেশ্য সাধন না হওয়ার জন্য পিশাচের শক্তি বহুলাংশ খর্ব হয়েছিল। তাই পৈশাচিক ক্ষমতার বশে অনিরুদ্ধর প্রেতাত্মা গাকিকে নিয়ন্ত্রণ করেছিল। এই বিল্ডিংয়ের সেই ফ্ল্যাটের মধ্যেই বদ্ধ করে রেখেছিল। এই বিল্ডিং তো তোমার বাবাই বানিয়েছিলেন, তাই না? সাগরের কথায় প্রিয়াঙ্কা চুপ হয়ে গেল। তারপর বলল, আমার বাবা এই বিল্ডিংটা বানিয়ে এই ফ্ল্যাটটা আমার মনের মতো করে আমার স্মৃতির উদ্দেশ্যে সমর্পণ করেছিল। সেটা বুঝতে পেরে আমার বাবাকে অনিরুদ্ধ ফ্ল্যাটের মধ্যেই মেরে ফেলে। তারপর পিশাচকে ডেকে আনে এখানে। আমার জন্য যেহেতু অনিরুদ্ধকে মরতে হয়েছিল, তাই আমার কোনো চিহ্নকেই ও বাঁচিয়ে রাখতে চায়নি। আমার বাবাকে হত্যা করে পিশাচকে ডেকে এই ফ্ল্যাটে এনে অনিরুদ্ধ ওকে এর মধ্যেই আটকে রেখেছিল। দিনের পর দিন অনিরুদ্ধর প্রেতাত্মা ওর সাথে এই ফ্ল্যাটেই থাকত আর অপেক্ষা করত কবে সেই গাঁকি যোগের রাত আসবে। সেদিন তোমাকে ডেকে এনে নৃশংসভাবে শেষ করে এইখানেই ও প্রতিশোধ নেবে। কিন্তু তুমি কেন এতদিন ওদের আটকাতে পারোনি? তুমি তো সব জানতে। তুমিও তো মুক্তি পাওনি প্রিয়াঙ্কা। আমার তো আর কোনো শক্তি নেই সাগর। আমি তো পিশাচের শক্তির কাছে নিতান্তই ক্ষুদ্র। আমি ওদেরকে আটকাতে পারিনি, কারণ সেই ক্ষমতা আমার ছিল না। আমার একমাত্র শক্তি ছিল আমার ভালোবাসা, যা মৃত্যুর পরেও আমায় মুক্তি দেয়নি। আমিও অপেক্ষা করছিলাম যবে ওরা তোমায় হত্যা করতে আসবে, সেই মুহূর্তে আমি ওদের দেখা দেব। আগেরবারের মতো পিশাচ এবারও তোমায় শেষ করতে পারবে না। তবে এবার শুধু পিশাচ নয়, অনিরুদ্ধর আত্মারও নরকে যাওয়ার সময় হয়ে এসেছে। আমার ভালোবাসায় যে আঘাত করবে, তার সামনে এবার আমার শক্তি সাক্ষাৎ মৃত্যুবান হয়ে উঠবে। প্রচণ্ড শব্দে পুনরায় এক বজ্রপাতের আওয়াজে ঝলসে গেল চতুর্দিক। পিশাচ থমকে গেছে। কোনো একটা অদৃশ্য শক্তি ওকে এগোতে বাধা দিচ্ছে। ভিতরে ভিতরে যে তোলপাড় চলছে, সেটা ওর চোখ মুখ দেখে স্পষ্টই অনুধাবন করা যাচ্ছে। কিন্তু গাকিদেব আর এক পাও এগোতে পারছে না। চকিতে অনিরুদ্ধর প্রেতাত্মাকেও দেখতে পেল সাগর। সে এখনো হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে সাগরের দিকে। চিৎকার করে গাকিদেবকে আদেশ দিচ্ছে সাগরের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু কোনো অজানা শক্তি তাকে পাথরের মূর্তি করে রেখেছে। শেষ করে দিন, ওকে শেষ করে দিন, চিরতরে ওকে শেষ করে দিন। মনে হচ্ছে অনিরুদ্ধর ক্ষত বিক্ষত শরীরের মধ্যে যেন পিশাচের সাথে প্রিয়াঙ্কার আত্মার সংঘর্ষ চলছে। কয়েক মুহূর্ত পরেই অনিরুদ্ধর ক্ষত বিক্ষত শরীর এক পচা গলা হিংস্র জীবে রূপান্তরিত হয়ে গেল। সেই সাথেই নির্গত হলো এক ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়া আচ্ছন্ন করে ফেলল অনতি দূরে দাঁড়িয়ে থাকা অনিরুদ্ধর প্রেতাত্মাকে। প্রবল যন্ত্রণায় আর্তনাদ করে উঠল অনিরুদ্ধ। পিশাচ ধীরে ধীরে গ্রাস করে নিল ওকে, আর ধীরে ধীরে মহাশূন্যে মিলিয়ে যেতে লাগলো অনিরুদ্ধর অস্তিত্ব।
প্রিয়াঙ্কার ছায়ামূর্তিকেও আর দেখতে পাচ্ছে না সাগর। ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়ে উদ্দেশ্য সফল হওয়ায় ওর আত্মাও হয়তো আজ মুক্তি লাভ করেছে। সেই অভিশপ্ত রাতের পর সাগরকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। কারণ সেই রাতে সাগরকে যেভাবে অজ্ঞান অবস্থায় ফ্ল্যাটের বাইরে পাওয়া গিয়েছিল, ঠিক সেভাবেই সদর দরজা হাট করে খোলা অবস্থায় অনিরুদ্ধর ফ্ল্যাটে ঢুকে পুলিশ অনিরুদ্ধর কোনো চিহ্ন খুঁজে পায়নি। তার পরিবর্তে ফ্ল্যাটের সর্বত্র রক্তের দাগ ও মানুষের দেহাবশেষ দেখতে পাওয়া গিয়েছিল। যেহেতু সাগরই বারবার ছুটে আসতো অনিরুদ্ধর কাছে, তাই অনিরুদ্ধর এভাবে অন্তর্ধানের চাবিকাঠি একমাত্র সাগরের কাছেই আছে সেটাই ধরে নিয়েছিল থানার বড় কর্তারা। যদিও সে কোনো কথা পুলিশের কাছে প্রকাশ করেনি। আর সেই রাত্রেই লকআপের মধ্যে পুনরায় প্রিয়াঙ্কার প্রেতাত্মার সাক্ষাৎ পেয়েছিল সাগর। প্রিয়াঙ্কা শুধু একটাই কথা বলতে এসেছিল, যেটা শুনে সাগরের মনের শেষ দ্বন্দ্বটাও কেটে গিয়েছিল। প্রিয়াঙ্কা বলেছিল, আমি কোনোদিন অনিরুদ্ধকে ভালোই বাসিনি। প্রথম দেখা থেকে অনিরুদ্ধ যেহেতু আমাকে পছন্দ করত, কিন্তু আমি অনিরুদ্ধকে পছন্দ করতাম না, তাই আমার ওপরও পিশাচতন্ত্রের মাধ্যমে কালা জাদু করে আমাকে এমনভাবে বশ করেছিল যাতে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিরুদ্ধকে আমি না বলতে না পারি। যদি প্রথম দিন তুমি তোমার মনের ভাব আমার কাছে প্রকাশ করে দিতে, তাহলে হয়তো অনিরুদ্ধর এই কালা জাদুর বশীকরণ সেদিনই শেষ হয়ে যেত। আমি তোমার সাথেই সম্পর্ক গড়ে তুলতাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়? বলো। পরের জন্মে যদি তুমি আমার দেখা পাও, তখনও কি তুমি এভাবে চুপ করে থাকবে, নিজের মনের ভাব প্রকাশ করবে না? এই জন্মে তো তোমাকে পাওয়া হলো না, পরের জন্মে আমি তোমার ভালোবাসা পাবো তো? কাহে কোই আঁসু নাহি বরসে। সাগর ওকে কি উত্তর দিয়েছিল সেটা জানা যায়নি, কিন্তু এই ঘটনার পরদিন থেকে সাগরকেও আর খুঁজে পাওয়া যায়নি। লকআপ থেকে যেন সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছিল সে। পরদিন সকালে পুলিশের কাছে খবর এসেছিল, সেদিন রাত্রিবেলা যে গাড়ি চালিয়ে সাগর আসছিল, সেই গাড়ির উপর রাত 2:30 নাগাদ বজ্রপাত হয়েছিল। সেই গাড়ির মধ্যে থেকে পাওয়া মৃতদেহ তখন শনাক্ত করা যায়নি, তাই ফরেনসিক পরীক্ষা করা হয় এবং সেই মৃতদেহের সাথে সাগরের দেহের হুবহু মিল পাওয়া যায়। কিন্তু তাহলে সে রাতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে কাকে ধরে আনা হয়েছিল? লকআপের মধ্যে সারা রাত কাকে আটকে রাখা হয়েছিল? সে রহস্য পুলিশের কাছে আজও অমীমাংসিতই রয়ে গেছে। তোমরা এতক্ষণ শুনছিলে স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায় রচিত হিংসা। গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুলিপ্ত, সুরজিৎ, সোমা এবং অনিকেত। কথকের ভূমিকায় আছি আমি, অভিজিৎ। শেষ হল স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায় রচিত হিংসা।